করি কখনোই ভারত পাকিস্তান বা ভারতের ইন্টারনাল সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির প্রশ্নে কোনো থার্ড পার্টি ভারতের ওপরে কথা বললে সেটা মেনে নেওয়া সম্ভব নয় এবং মানা উচিত নয়। এই পাকিস্তান নামক দেশটাকে আমেরিকাও বিশ্বাস করে ঠকেছে, কারণ আলটিমেটলি দেখা গেল লাদেন ওদের দেশেই থাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন সুযোগ আসবে বা সময় আসবে, প্রয়োজনে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যুদ্ধই করতে হবে ফুল ফ্লেজেড পাকিস্তানের সাথে, নাহলে এই সমস্যা তো সারা জীবন চলতেই থাকবে। পাকিস্তানের জঙ্গি তো সেনারাই চালায়, সেনারাই তো ওখানে জঙ্গি, জঙ্গিদের মাথা সেনারাই তো ওখানে, পাকিস্তানি আর্মি মানেই তো জঙ্গি। তাদের দেশের যদি 25 কোটি লোক থাকে, 25 কোটি লোক ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য সবসময় ভাবে, কিন্তু তাদের দেশের সমস্যাটা যেটা 5 লক্ষ আর্মির মধ্যে কনফিডেন্স নেই। টেররিস্ট ইজ দ্য ইকোনমি অফ পাকিস্তান। দাদা, শেষ পর্যন্ত সেই শিরদাঁড়ার ওপরে কোথাও না কোথাও একটি প্রশ্ন চিহ্ন উঠছে। ইন্দিরা গান্ধীর সময় আমরা দেখেছিলাম আমেরিকা তখনও মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, কিন্তু ইন্দিরা গান্ধী সেটাতে কোনোদিনও এগ্রি করেননি। তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী করে এগ্রি করছেন? দেখুন, ভারত পাকিস্তানের যে সমস্যা সেটা দ্বিপাক্ষিক সমস্যা। সেখানে তৃতীয় পক্ষকে কোনোভাবেই তাদের মদত বলুন, তাদের কোনো চিন্তাধারা বলুন, তাদের কোনোভাবেই এই দুজন পক্ষর মধ্যে আনা যাবে না। এটা ভারতের ঘোষিত স্ট্যান্ড এবং আমিও সেটা মনে করি এটাই করা উচিত। বর্তমান সরকার এটা স্পষ্ট করেছে, ঠিক কথা, কিন্তু এটা আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন যে যুদ্ধ সিজ ফায়ার হবে। ভারত এটা ডিক্লেয়ার করেনি যে অন্য কোনো দেশ বলেছে বলে সিজ ফায়ার হচ্ছে, ভারত নিজের মতন সিজ ফায়ার ডিক্লেয়ার করেছে। তবে এই ইস্যুতে আমি ব্যক্তিগতভাবে মনে করি কখনোই ভারত পাকিস্তান বা ভারতের ইন্টারনাল সভারেনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির প্রশ্নে কোনো থার্ড পার্টি ভারতের ওপরে কথা বললে সেটা মেনে নেওয়া সম্ভব নয় এবং মানা উচিত নয়। এটা আমার মত এবং এটা সারা দেশের মত এবং এটা ভারত সরকারেরও মত। কিন্তু দাদা, বারংবার একটা যে প্রশ্ন থাকছে, যেটা হচ্ছে আমরা যুদ্ধবিরতিতে কেন গেলাম, আমেরিকার কথা শুনলাম কেন? মানে আমাদের সেনাবাহিনী তো যথেষ্ট আছে। দেখুন, এই ব্যক্তিগতভাবে আমি মনে করি পাকিস্তান সমস্যা 1947 সালের পর থেকে আর এই 2025 সাল অবধি থেকে যাবে। এই পাকিস্তান নামক দেশটাকে কেউ যদি বিশ্বাস করে ভুল করবে। এই পাকিস্তান নামক দেশটাকে আমেরিকাও বিশ্বাস করে ঠকেছে, কারণ আলটিমেটলি দেখা গেল লাদেন ওদের দেশেই থাকে। এই পাকিস্তান দেশটার আমি নাম দিয়েছি জঙ্গিস্তান। এদের এখান থেকে জঙ্গি চাষ করা হয় এবং এরা এতটাই কাপুরুষ হয় পাকিস্তানিরা যে এদের সরাসরি যুদ্ধ করার কোনো ক্ষমতা থাকে না। এরা নিরপরাধ মানুষ বলুন, যা নিরস্ত্র মানুষ বলুন, তাদের উপরেই এরা আক্রমণ করতে পছন্দ করে। আপনি এদেরকে কোনো বড় যুদ্ধ করতে দেখবেন না বা বড় কোনো দেশের সাথে লড়াই করতে কোনো দিনই দেখবেন না, এই জাতটাকেই দেখবেন না। পাকিস্তানে যারা থাকে অন্যান্য লোকজনকে আপনি দেখতে পারেন। সেখানে ভারতবর্ষের তরফ থেকে জানানো হয়েছে যে অপারেশন সিঁদুর জারি আছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তান যে ভাষা বোঝে তাকে কড়াভাবে সেই ভাষাই বোঝানো দরকার, নাহলে পাকিস্তানকে কিন্তু কোনোভাবেই বাগে আনা যাবে না। এবং আজকের পরিস্থিতিটা কিন্তু খুব সুমধুর। আপনি দেখুন বালুচিস্তান, তারা স্বাধীনতার জন্য পাকিস্তানের থেকে লড়াই করছেন। আপনি তেহরিকি ইনসাফ তালিবান, যেটা খাইবার পাখতুনখোয়া, ওয়েস্টার্ন প্রভিন্স অফ পাকিস্তান, নর্থ ওয়েস্টার্ন প্রভিন্স অফ পাকিস্তান, তারাও কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে। বিশেষ করে পাকিস্তানের মধ্যে যারা এই পাঞ্জাবি পাকিস্তানি আছে, এই যে শ্রেণীটা, এদেরকে কাউকেই মানুষ বলে গণ্য করা যাবে না। এরা এক একটা জন্তু জানোয়ার এবং প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ ভারত সরকারের নেওয়া উচিত, এটাই আমি মনে করি। কিন্তু দাদা, আপনি যেমন বললেন এই জঙ্গিস্তান, অর্থাৎ জঙ্গিদের যে আতুর ঘর বলা যেতে পারে, সেই পাকিস্তান এবং ভারতকে একই কক্ষে রাখছে বলা যেতে পারে ডোনাল্ড ট্রাম্পের এক একটি যে টুইট আমরা দেখতে পাচ্ছি। দেখুন, আমেরিকা তার নিজের ব্যবসা বোঝে, আমেরিকা বোঝে তার নিজের কোথায় সুবিধে হবে। আমেরিকা কোনোদিনই ভারতবর্ষের পক্ষে দাঁড়ায়নি,
1971 সালেও দাঁড়ায়নি যখন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। এবং আপনি যদি ধারাবাহিকভাবে বাইরে আমেরিকা যত কথাই বলুক না কেন, তাদের ফরেন পলিসিতে তাদের পাকিস্তানকেও ধরে রাখতে হয়, তাদের ফরেন পলিসিতে ভারতের যেহেতু একটা বড় মার্কেট আছে সেটা ধরে রাখতে হয়। তাই জন্য ভারতের পলিসি, যে কোনো পলিসি, ফরেন পলিসি হোক, ইন্টারনাল পলিসি হোক, দ্যাট মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট। ভারত সেইভাবেই ডিসিশন নেয়। তবে হ্যাঁ, ভারতের অ্যাগ্রেশন, দেখুন জঙ্গি কার্যকলাপ যখন ভারতবর্ষে হয়েছে, জঙ্গি কার্যকলাপের জন্য দেখুন পার্লামেন্ট অ্যাটাক হয়েছিল ভারতে। ভারত কিন্তু পাকিস্তানের মাটিতে তখন অ্যাগ্রেশন চালায়নি। আপনি যদি এর আগে 1999 ওয়ার দেখেন, কার্গিল যুদ্ধ দেখেন, সেখানে ভারতের টেরিটরি দখল করেছে, ভারত এপার থেকে যুদ্ধ করেছিল, ভারত ইন্টারন্যাশনাল বাউন্ডারি কিন্তু ক্রস করেনি। এবারের অপারেশন সিন্দুরে যেটা ভারত বুঝিয়ে দিতে পেরেছে আমার মনে হয়, বা আগের বারও বালাকোট স্ট্রাইকে, এপার থেকে দাঁড়িয়ে ভারত এবারেও ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যুদ্ধ করেছে এটা নয়, কিন্তু এপার থেকে দাঁড়িয়ে পাকিস্তানের বর্ডারের ওপারে ভারত স্ট্রাইক আনতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি, এবং সেটা সারা পৃথিবীকে জানিয়ে দিয়েছে। সেদিক দিয়ে এটা একটা বলতে পারেন ইন্ডিয়ান আর্মি বলুন, এয়ারফোর্স বলুন বা নেভির বলুন, একটা বড় সাফল্য। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যখন সুযোগ আসবে বা সময় আসবে, প্রয়োজনে ইন্টারন্যাশনাল বাউন্ডারি ক্রস করে যুদ্ধই করতে হবে ফুল ফ্লেজেড পাকিস্তানের সাথে, নাহলে এই সমস্যা তো সারা জীবন চলতেই থাকবে। এটা তো মানে এই সমস্যা, আমি আপনাকে বলে দিই, আজকে কাশ্মীরের এই ঘটনা ঘটেছে, অপারেশন সিন্দুর হয়েছে, ভারতবাসীর মনে কিছুটা খুশি হয়েছে, কিছুদিন পর সারা ভারত ভুলে যাবে ঘটনাটা, কিন্তু আবার এই ঘটনা ঘটবে, টেরোরিজম আবার হবে। আমি তো ছোটোবেলা থেকে শুনে আসছি এই জিনিস হচ্ছে, যবে থেকে আমার জন্ম, বছরের পর বছর, দিনের পর দিন, যখনই বড় হচ্ছি, যত বড় হচ্ছি, কাশ্মীরে লোক মারা গেল, মুম্বাইয়ে টেরোরিস্ট অ্যাটাক হলো, এ তো হতেই থাকছে, দিল্লিতে টেরোরিজম অ্যাটাক হয়ে গেল, পার্লামেন্ট অ্যাটাক হয়ে গেল। এখন এটার জন্য দেখুন ভারতবর্ষের সমস্ত মানুষকেও তৈরি হতে হবে। এরকম নয় যে শুধুমাত্র বললো ইন্ডিয়ান আর্মি অ্যাটাক করে চলে এলো বা আর্মি যুদ্ধ চালিয়ে গেল বললে হবে না। যুদ্ধ চললে ভারতের নাগরিকদের কি করতে হবে, যেরকম সিভিল ডিফেন্স, প্রয়োজনে অস্ত্র ভারতীয় নাগরিকদের তুলতে হবে, যারা বিশেষ করে বর্ডারিং স্টেটসে থাকছে। কারণ আমরা কি হয়, আমরা খাওয়া দাওয়া, নিজেদের চিন্তা, কে একটা চাকরি পাবো, কে একটা অমুক পাবো, এই নিয়ে আমাদের চিন্তা, নিজের কেরিয়ার কীভাবে গড়বো এই নিয়ে আমাদের চিন্তা। আমরা তো বেসিক্যালি যারা, আমি তো আমার আশপাশে যাদেরকে দেখি, এখন মানুষ বলতে শুরু করেছে, বলছে ঠিক আছে, সেটা এখানে বসে বলছি যেখানে আমরা যুদ্ধ ফিল করছি না, কিন্তু আমাকে যুদ্ধর ময়দানে নেমে যুদ্ধটাকে ফিল করতে হবে। এই জন্য ইয়ং জেনারেশন যারা আছে আমাদের ভারতবর্ষে, তো মানে অনেক ধরনের লোক থাকে, কিছু দেখবেন ট্যাঁড়া সেকুলার থাকে, যাদের কোনো মানে সেন্সও নেই, কিছুই নেই। হ্যাঁ, আমাদের দেশে যেরকম ধরুন ইসরায়েলে, তাদের দেশে কোনো ইয়ং ছেলে বা মেয়ে জন্ম নিলে তাদের শরীর যদি ফিট হয়, তাদের প্রত্যেককে মিলিটারি ট্রেনিং নিতে হবে, ওয়ার ফ্রন্টে যেতে হবে। ইউনাইটেড স্টেটসে এই নিয়ম আছে, চায়নায় এই নিয়ম আছে, পৃথিবীতে অনেক দেশে নিয়ম আছে, সরকারি চাকরি পেতে গেলে তাকে আর্মিতে যোগ করে তাকে কাজ করে আসতে হবে। আমাদের ভারতবর্ষে এইসব নিয়মগুলোকে নিয়ে আসতে হবে, কারণ দেশের মানুষকে অ্যাজ এ হোল, কান্ট্রি অ্যাজ এ হোল যুদ্ধের জন্য প্রিপেয়ার্ড সবসময় থাকা। শুধুমাত্র আর্মি বা শুধুমাত্র এয়ারফোর্স তারা যুদ্ধ করবে, কারণ যুদ্ধ লেগে গেলে আমরা একবেলা করে নাও খেতে পারি। আমাদের তো আর আমেরিকার মতন ইকোনমি স্ট্রং না, হতে পারে সেটা। ধরুন যুদ্ধ আজকে 4 দিন চলছে বলে আমরা টিভিতে দেখছি, বেশ মজা করে যাচ্ছি, সবাই বলছি না বেশ ভালো ভারত যুদ্ধ করে এসেছে, তা আর কেন যুদ্ধটাতে আমাদের এই এখন সিজফায়ার করে, এটা একটা ব্যাপার। কিন্তু যদি যুদ্ধটা 6 মাস চলে, যুদ্ধটা যদি 1 বছর চলে, তো মানুষকে ছোটোবেলা থেকে আমাদের দেশের যারা জন্ম নিচ্ছে, আপকামিং প্রজন্ম আছে এবং একদম বয়স্ক মানুষ পর্যন্ত, এইটারও একটা প্রিপারেশান ভারতবর্ষের কিন্তু হওয়া প্রত্যেকটা নাগরিকের দরকার। মুখ্য সচিব একেবারে বার্তা দিয়েছেন যে 3 মাসের জন্য খাদ্য মজুত করে রাখতে, পাড়ার ক্লাবগুলোর সাথে যোগাযোগ রাখতে, সাইরেনের শব্দ কাছে দূরে সব বজায় রাখতে। কোথাকার মুখ্য সচিব? এ রাজ্যের মুখ্য সচিব? এ রাজ্যের মুখ্য সচিবকে কি মমতা ব্যানার্জি বলে দিয়েছে? তো কথাবার্তা বলছে সব, জানি না কেন। তবে এদিকে তো দেখুন যুদ্ধের কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। যারা নর্থ ইন্ডিয়া বা নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার দিকে আছে, তারাই গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, তারপরে আপনার জম্মু কাশ্মীর, হিমাচল, এরা যুদ্ধের যা
লোক যে আছে তারা দেখতে পাচ্ছে, তারাই ম্যাক্সিমাম যুদ্ধের এটা দেখতে পাচ্ছে বা তারা ফিল করতে পারছে। আমার মতে এটা সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে এটাকে এই প্রসেসটার মধ্যে যুদ্ধ লাগলে কি করতে হবে সেইটার মধ্যে একটা ট্রেনিংও হওয়া কিন্তু খুব প্রয়োজনীয়তা আছে। দাদা একেবারেই আজকে যেমনটা আমরা জানি ভারত পাক ডিজিএমওর যে বৈঠক, সেই বৈঠক থেকে যে বার্তা আসছে, বলা হচ্ছে যে সংঘর্ষ বিরতি চুক্তি আর লঙ্ঘন করব না, সেই বিশ্বাসটা কি আর আছে? দেখুন, পাকিস্তানের ওপর কোনো বিশ্বাসই নেই। প্রথমত পাকিস্তানের যারা আর্মি, তার মধ্যে 3-4টে গোষ্ঠী, আইএসআই তাদের মধ্যে 2টো গোষ্ঠী, পাকিস্তানের যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের সাথে আর্মি সম্পর্ক কখনো ভালো কখনো বাজে, এইরকম ওদের অবস্থা। আপনি দেখুন 5টার সময় যখন যুদ্ধবিরতি ডিক্লেয়ার করা হলো 5টা ভারত করে দিলে ওদের দেশের কোনো কিছুরই কোনো বিশ্বাসই নেই। আমার মতে পাকিস্তানের সাথে পরিস্থিতি বুঝে, আবারও বলছি, একদম ফুল ওয়ার অ্যাগ্রেশনে জানতে লাগাবে। তাতে ভারতের যদি বেশ কিছু ক্ষয়ক্ষতিও হয়, যে কোনো পরিস্থিতিতে যাক, সেটা যাওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দাদা আপনার কথা মতেই আজ একটা রিপোর্ট পাওয়া গেছে যে পাকিস্তানের একজন সেনা নাকি সেই জঙ্গিদের মাথা। পাকিস্তানের জঙ্গি তো সেনারাই চালায়, সেনারাই তো ওখানে জঙ্গি, জঙ্গিদের মাথা সেনারাই তো ওখানে, পাকিস্তানি আর্মি মানেই তো জঙ্গি। ভারতের কি সমঝোতায় আসা উচিত? দেখুন, আমি আবারও বলছি, ভারতের পরিস্থিতি বুঝে পাকিস্তানের সাথে ফুল অ্যাগ্রেশনে যাওয়া দরকার, পরিস্থিতির ওপর সেটা ডিপেন্ড করবে। কিন্তু ভারত পাক সেনাবাহিনীর যে ডিজিএমওর বৈঠক, সেখানে স্পষ্ট জানা যাচ্ছে যে ভারতের চাপে নাকি পাকিস্তান পিছু হটেছে। দেখুন, এটা তো ঘটনা, পাকিস্তান ভারতের সাথে লড়াই করে কোনো অংশেই পেরে উঠবে না। আর এবারে ওয়ার ঠিক এটাকে আমি বলবো না, আমি বলবো যে এটা মিলিটারি অপারেশন। এটাকে যে সবাই যুদ্ধ করে চালাচ্ছেন ভারতের সাথে পাকিস্তানের, এটা আমার ভাষায় এটা মিলিটারি অপারেশন। ঠিক ফুল স্কেল ওয়ার এটা নয় যেটা হয়েছে। ফুল স্কেল ওয়ার যেটা 1965 বা 1971-এ হয়েছে, এই দুটো হলো বা 1962-তে চায়নার সাথে হয়েছে, সেটা হলো ফুল স্কেল ওয়ার। এটা যেটা হয়েছে সেটা মিলিটারি অপারেশন। তাতে পাকিস্তান বলুন আর চায়না বলুন, ভারতবর্ষের যে পাওয়ার, মিলিটারি পাওয়ার সম্বন্ধে এরা টের পেয়েছে। আপনাদের যারা সাংবাদিক বন্ধু বা যারা আছেন, যারা কাজ করছেন, তারা তো অনেকেই আজকে পাঞ্জাব বলুন, কাশ্মীর বলুন, গুজরাট বলুন গিয়েছেন, তারা তো ওয়ার ফ্রন্ট দেখেছেন। অনেক জীবনের ঝুঁকি নিয়েও তো সাংবাদিকদের কাজ করতে হয়, তারা দেখেছেন। তারা একদম লাইভ দেখিয়েছেন যে ভারতবর্ষের ডিফেন্স সিস্টেম কীরকম পরিমাণ স্ট্রং এবং সেটা কীরকম পরিমাণ, মানে পাকিস্তান কিছু পাঠালে সেটাকে কীভাবে রিপ্লাই দিতে হয়, সেটা তো সারা ভারত বললে ভুল হবে, সারা পৃথিবীর লোকই দেখেছে। সেই জন্য ভারতীয় আর্মির পাওয়ার বা তাদের ডিফেন্স সিস্টেমের পাওয়ার সম্বন্ধে পৃথিবীতে আর কোনো দেশের সন্দেহ নেই। আর পাকিস্তানের যেটা সমস্যা সেটা হলো তাদের দেশের যদি 25 কোটি লোক থাকে, 25 কোটি লোক ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য সবসময় ভাবে, কিন্তু তাদের দেশের সমস্যাটা যেটা 5 লক্ষ আর্মির মধ্যে কনফিডেন্স নেই। ওদের দেশের আর্মিরই কনফিডেন্স নেই ভারতের সাথে লড়াই করার জন্য। তা না হলে দেখুন না, আর্মির লোকজন তো যুদ্ধের আগে তো বেশ কিছু রেজিগনেশন দিয়ে দিয়েছিল। যদি এতই কনফিডেন্স থাকতো তাহলে তো বর্ডার ক্রস করে, ইন্ডিয়ার দেখুন সেকেন্ড ওয়ারে সবসময় রিট্যালিয়েশন পলিসি, ফার্স্টেই অ্যাগ্রেশন করবে, এটা পলিসি ভারতবর্ষের নয়। পাকিস্তানের সবসময় ফার্স্টে এতই যদি ক্ষমতা থাকতো তো ভারতবর্ষ এসে দখল করার জন্য আসতো। এতই যদি ক্ষমতা থাকতো তাহলে পাকিস্তান তাহলে অ্যাটম বোম ভারতের দিকে ছেড়ে দিতে পারতো, অসুবিধে কী ছিল? ভারতের তো অ্যাটমিক স্ট্র্যাটেজিতে ফার্স্ট নো ইউজ পলিসি, প্রথমে আমরা মারবো না, এটাই হলো ভারতের পলিসি। তুর্কি থেকেও নাকি একাধিক মিসাইল পাকিস্তানে দেওয়া হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা কি, যে একটাও তো ভারতবর্ষের মাটিতে নামাতে পারেনি। একটা বোধহয় কোথায় জম্মুতে না শ্রীনগরে নামিয়েছিল, আমি যা শুনলাম বা মিডিয়া রিপোর্টস থেকে দেখিয়েছি, সেটাও তাও মানে ভেবেছিল যে পাকিস্তানকে বিশ্বাস করেছিল যে আর পাঠাবে না, তারপরে রাতেরবেলা সবাই লাইট জ্বেলে দিয়েছিল, সেই সুযোগে একটা পাঠিয়ে দিই। হিসেবে কাপুরুষদের কথা যত না বলা যায় ততই বেটার। একটাও ভারতবর্ষের মাটি ছোঁয়াতে পারেনি যখন র্যাডার সিস্টেম বা এভরিথিং অ্যাক্টিভ ছিল। দাদা একেবারে শেষ প্রশ্ন, লস্কর কমান্ডের মধ্যে সন্ত্রাসবাদী নেই এমনটাই দাবি করেছে পাক সেনা।
কিন্তু অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি, সেই রিপোর্টে সেই কমান্ডারের নাম রয়েছে। পাকিস্তান দেশটাই জঙ্গিদের দেশ, পাকিস্তান আর্মিটাই হলো টেররিস্ট আর্মি। তারা আবার কে নেই কে আছে এইসব আবার হিসাব হয় কেন? পাকিস্তানের আর্মিটাই টেররিস্ট আর্মি, টেররিস্তানের আর্মি। ওদের পুরো দেশটাই হলো জঙ্গিস্তান, কান্ট্রি অফ টেররিস্ট, কান্ট্রি ওয়্যার টেররিস্ট ইজ প্রডিউসড। বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস, আমেরিকায় অস্ত্র তৈরি হয়, আমাদের দেশে অনেক খাবার অনেক কিছু জিনিস তৈরি হয়, পাকিস্তানে টেররিস্ট তৈরি, দ্যাট ইজ দেয়ার ইকোনমি। টেররিস্ট ইজ দ্য ইকোনমি অফ পাকিস্তান। ওখান থেকে টেররিস্ট বিভিন্ন দেশে যায়, অন্য কোনো দেশে টেররিস্ট লাগলে তারা পাকিস্তানে এসে ট্রেনিং নেয়। টেররিজম ইজ দ্য ইকোনমি অফ পাকিস্তান, দ্যাট ইজ দেয়ার ইকোনমি। এক একটা দেশের এক একটা ইকোনমি থাকে। আর পাকিস্তান কী নিয়ে লড়াই করছে? চায়নার J-17, আমাদের দেশেই চায়নার মাল লোকে ইয়ে করে না, আর ওরা ওখানে চায়নার মাল দিয়ে যুদ্ধ করছে। সে যুদ্ধে কী হবে? J-17 ভেঙে পড়ে গেল, ওই চায়নার মালের যুদ্ধে কোনো লাভ নেই। আর টার্কির তো এনেছিল, তো পরপর টার্কির ওই দ্রোনগুলো ছেড়েছিল, কী লাভটা হলো? এসব রদ্দি মাল দিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ করতে গেলে সলিড জিনিস লাগে।